আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলটা আমগরেই কইতে চাইতাছো তুমি? তার মানে তুমি এখনো ওই সামান্তারেই ভালোবাসো? জ্যোতিরে মানবা না তাই তো? মিহরাজ ভাই নরম গলায় বললেন, আমি এমন কোনো কথা উল্লেখ করিনি দাদি। বিষয়টা ভুলভাবে নিচ্ছেন আপনি। আমার সাথে সামান্তার সম্পর্ক ছিল, কিন্তু এখনো সম্পর্ক আছে এমনটা বলিনি তো। জ্যোতির সাথে বিয়েটা আমি অস্বীকার করি না, জ্যোতিকেও অস্বীকার করি না, আর এমনও বলিনি যে আমি জ্যোতিকে মানব না বা মানি না। দাদি বলল, তো কি কইতে চাও? দুইজনেরই তুমি জীবনে রাখতাছো। একজনরে ভালোবাসতা, অন্যজন কেবল চাপাইয়া দেওয়া সিদ্ধান্ত হইয়া থাকবো গোটা জীবন। মিহরাজ ভাইয়ের গলাটা এবার আরো শান্ত শোনালো। নরম কণ্ঠে অল্প আওয়াজে বলতে লাগলেন, ভালোবাসা বিষয়টা তো অতটা সস্তা নয় দাদি। একজনকে ভালোবেসেছিলামই যখন, তখন তাকে সারা জীবন পাওয়ার স্বপ্ন দেখেছিলাম, তাকে মনে জায়গাও দিয়েছিলাম। সে সব কিছু কি এক মুহূর্তেই মুছে দেওয়া যায়? ভালোবাসা তো অতটা ঠুনকো নয়। তবে এমনটাও নয় যে জ্যোতির প্রতি আমার কোনোদিন অনুভূতি জন্মাতে পারে না। পারে, অবশ্যই পারে, তবে সেটা সময় সাপেক্ষ। ভালোবাসা কখনো কয়েক মুহূর্তেই সৃষ্টি হয়, কখনো বা কয়েক যুগ লেগে যায়। কখনো একজনের সীমাবদ্ধ থাকে, কখনো বা নতুন করে অন্য কাউকেও ভালোবাসা যায়। দাদি চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর অনুরোধে সুরে বললেন, তোমার ভরসা করি রাজ, বর্ষাটা বাইঙ্গা দিও না দয়া কইরা। জ্যোতির জীবনটা শেষ কইরা দাওয়াটা বয়ে বেড়াইতে যে পারুম না আমি। মিহরাজ ভাই গম্ভীর স্বরে বলল, আশা করি আপনার ভরসা ভাঙবে না। তারপর আর কোনো কথা আসলো না ও ঘর থেকে। কয়েক মুহূর্ত পর দাদি বের হলেন ঘর থেকে। আমায় ঘরের সামনে দেখে বলে উঠলেন, আজ তোর আব্বাগো ঘরে খাবি, তোর ছোট আম্মায় রান্না করতাছে। কইয়া গেছিল আনোয়ার 2 ঘন্টা 2 আগে। আমি চোখ ছোট ছোট করে তাকালাম। আব্বাদের ইটের প্রাচীরের ঘরে সেই ছোটবেলায় আম্মা চলে যাওয়ার পর 2-1 বছর কেটেছে আমার। সেই 2-1 বছর ছিল আমার কাছে অসহনীয় যন্ত্রণার। আমার প্রতি আব্বার তীব্র রাগ, ক্ষোভ আর ক্রোধের শিকার হতাম আমি আর মিথি। মিথি তখন ছোট্ট শিশু, নরম তুলতুলে ঠোঁট উল্টে আওয়াজ তুলে কান্না করে উঠতো আব্বার ধমকে, আর আমি নীরবে চোখের পানি ফেলতাম। কখনো বা আমার প্রতি তীব্র অভিমান নিয়ে অনশন করতাম। আমার কাছে কি সেই অভিমান পৌঁছতো না। আমার আম্মা আব্বা দুজনই নিষ্ঠুর। একজন সন্তানের কথা না ভেবে অন্য পুরুষকে আপন করেছে, আর অন্যজন চিরকাল কেবল আমায় ধমক, চড় থাপ্পড় আর অবহেলা দিয়েছেন। সেই চড় থাপ্পড় থেকে বাঁচাতেই মূলত দাদি আমাদের এই টিনের ঘরে আনলেন। তারপর থেকে অবশ্য আর কখনো পা রাখা হয়নি আবার সেই ঘরে। সেই যে দাদির এই টিনের ঘরে থাকা শুরু করেছিলাম, এখনো পর্যন্ত সেই ঘরেই আমার বাসস্থান। দাদিরও এই টিনের ঘরটা ভীষণ পছন্দ, কারণ এই ঘরটা দাদার থাকাকালীন ঘর। আব্বা ফুপু সহ দাদা দাদির দাম্পত্য জীবন এই ছোট্ট টিনের ঘরেই কেটেছে। আব্বা ফুপুরা সবাই ছোট থেকে বড় হয়েছেও এই টিনের ঘরটাতেই। মাঝে মাঝে টিন পাল্টানো হলেও দাদি নাকি এই ঘরে দাদার অস্তিত্ব খুঁজে পায় দাদার ভালোবাসা। তাই তো এই ঘর ছাড়া, এই বাড়ি ছাড়া দাদিকে কখনো এক রাতও অন্য কোথাও থাকতে দেখিনি। ভাবনা ছেড়ে বেরিয়ে দাদির কথায় মাথা নাড়লাম। জিজ্ঞেস করলাম, ওনাদের আবার এইসব করার কি দরকার ছিল? তুমি যা রান্না করতে তাই না হয় খেয়ে নিতাম। দাদি হালকা হাসলেন, বললেন, তুই যাওয়ার পর থেকে তোর ফুফুই রাইন্দা দিয়া যায়। আজকেও নাই বাড়িতে, তাই তোর ছোট আম্মায় খাবার দিয়া গেছে। দাদির কথায় কষ্ট হলো। মানুষটার বয়স হয়েছে, চোখ মুখ কেমন আগের থেকে শুকিয়ে গেছে, চোখের দৃষ্টিও কেমন ফ্যাকাশে হয়ে এসেছে যেন। আমার না থাকাকালীন না জানি কতটা কষ্টে কেটেছে ওনার। আচ্ছা, দাদি যে সকালে চা খাওয়ার অভ্যাস, সকাল সকাল চা করে দিত কি ফুপু? দাদি যে মাথায় তেল দেওয়ার অভ্যাস আছে, প্রতিদিন প্রতিদিন তেল দিয়ে দিত কে? দাদি যে প্রায়শই কোমর ব্যথায়, হাঁটু ব্যথায় মলম লাগাতে হতো, কে লাগিয়ে দিত? দাদিকে যে প্রতি বেলায় বেলায় ঔষধ দিতে হতো, কে দিত প্রতি বেলায় ঔষধ? দাদির মাথা ব্যথা করলে যে উঠোনে বসে দাদির চুলে সিঁথি কেটে দিতাম, কে দিত? আমি বিহীন দাদির সময়গুলো কি আসলে খুব ভালো কেটেছে? জানা নেই।
মুহূর্তেই দাদিকে চাপড়ে জড়িয়ে ধরলাম। অস্ফুট স্বরে বললাম, এবার আর তোমায় ছেড়ে যাবো না দাদি। রান্না, চলাফেরা সব আগের মতো খেয়াল রাখবো। দাদি ধমক দিয়ে বললেন, হ, তুই এখন পরীক্ষার পড়া ফালাইয়া আমার পেছনে পইরা থাকবি। আমি মৃদু স্বরে বললাম, থাকলে কি সমস্যা? দাদি আমাকে অনুকরণ করে ব্যঙ্গ করে বললেন, থাকলে কি সমস্যা? বহুত সমস্যা। তোরে কইতে হইব কেন? দাদির কথা শুনে আমি হেসে দিলাম আওয়াজ করে। কতদিন পর এভাবে আওয়াজ তুলে হাসলাম। জানা নেই আমার কিয়ৎক্ষণ সেই হাসিতে মেতে থাকতেই চোখে পড়লো মেহরাজ ভাইয়ের অদ্ভুত দৃষ্টি। মুহূর্তেই আমার হাসিটা থেমে গেল। রাতে মেহরাজ ভাইয়ের থাকার ব্যবস্থা হলো আমার ঘরেই। আবার অনেকবার আমাকে আর মেহরাজ ভাইকে তার বিলাসবহুল ইট পাথরের ঘরটায় থাকতে বলেও রাজি হতে পারলাম না। টিনের ঘরে ঘুমোতে মেহরাজ ভাইয়ের অসুবিধা হতে পারে ভেবে ওনাকে অবশ্য বলেছিলাম আব্বাদের ঘরে রাতে ঘুমোতে। কেন জানি না উনি সেই প্রস্তাবে মত দিলেন না। খাওয়া শেষ করে আব্বাদের ঘর ছেড়ে দাদির ঘরে এসে খাট গোছালাম সর্বপ্রথম। বাকি সব অগোছালো জিনিস গোছালো ভাবে রেখে দাদির রুমে গেলাম। দাদি আর মেহরাজ ভাই তখনও আব্বাদের ঘরে কথা বলছে। হঠাৎ মনে পড়লো মিনার ভাইয়ের কথা। আসার পর থেকে একবারও চোখে পড়েনি, একটা বারও কথা বলেনি। একটা সময় মিনার ভাই আমার অধিক খেয়াল রাখতেন। যখন কেউ আমায় পছন্দ করতো না, তখন একমাত্র মিনার ভাই আমার পাশে ছিলেন। চাচাতো জ্যাঠাতো ভাই বোনদের মাঝে মিনার ভাই ব্যতীত বাকি সবাই আমায় খুব একটা পছন্দ করতো না। কেন করতো না আমার জানা নেই, তবে মিনার ভাই আমার আপন মানুষ। এই মানুষটা যা যা করেছেন আমার জন্য, তা অস্বীকার করলে হয়তো বা নিজের জন্যই নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। আমি আগ বাড়িয়ে ফুপুদের ঘরে গেলাম। ফুপুদের ঘরে আরমান ভাই তার সদ্য বিয়ে হওয়া সুন্দরী বউ। মিনার ভাই নাকি বিকালেই ফুপুকে নিয়ে কোনো এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। আমি হতাশ হলাম। পা চালিয়ে আবারও নিজের ঘরে আসতেই চোখে পড়লো মেহরাজ ভাইকে। বিছানায় শটান শুয়ে আছেন, কপালে হাত রাখা, দৃষ্টি কেমন ক্লান্ত ঠেকলো। আমি ছোট্ট শ্বাস ফেলে বের হয়ে দাদির ঘরে গেলাম। দাদি তখন পানের বাটা থেকে পান গালে নিয়ে চিবোতে ব্যস্ত। আমাকে দেখে প্রশ্ন ছুড়লেন। কইছিলি এতক্ষণ? জবাবে নরম গলায় বললাম, মিনার ভাইকে খুঁজে আসলাম। আসার পর থেকে দেখিনি তো তাই, কিন্তু গিয়ে দেখি মিনার ভাই নেই। দাদি পান চিবানোতে ব্যস্ত থেকে বলেন, মিনার তোর ফুফুরে নিয়ে গেছে। রাত অনেক হইছে, যা ঘুমায়া যা। এখানে ঘুমাবো না? দাদি বোধহয় অবাক হলেন। ভ্রু কুচকে সরু চাহনিতে তাকালেন আমার দিকে, তারপর গলা ঝেড়ে বললেন, এইখানে কেন ঘুমাইবি? তোর ঘরে ঘুমাইবি। ইতস্তত বোধ করে উত্তর দিলাম, না মানে ওখানে তো মেহরাজ ভাই ঘুমাবে দাদি। দাদি এবারও ভ্রু কুচকে নিলেন, জিজ্ঞেস করলেন, রাজ ঘুমাইলে তুই ঘুমাইতে পারবি না কেন? বর বউ এক লগে এক ঘরে ঘুমায়, এইটাই তো দেখা আইছি আজীবন। তোরা কি আলাদা ঘুমাস? আমি চুপ হয়ে গেলাম দাদির প্রশ্নে। দাদি তো জানে না মেহরাজ ভাইয়ের সাথে এক ঘরে থাকা হয়নি আমার। দাদিকে কি বলা উচিত কথাটা? বোধ হয় না বলাটাই ঠিক হবে। দাদি যদি আবার মেহরাজ ভাইকে অপরাধী বানিয়ে ওনার সামনে প্রশ্নগুলো তোলে, কতটা নীচ মানসিকতার বোধ হবে তখন আমার নিজেকে। আমি পিছু ঘুরে বললাম, কিছু না, ঘুমাও তুমি দাদি। বলে আবারও নিজের রুমে হাজির হলাম। পড়া টেবিলের সামনে কাঠের চেয়ারটায় বসে থেকে খাটের দিকে তাকালাম। মেহরাজ ভাই তখনও কপালে হাত রেখে শুয়ে আছেন, তবে এবারে ওনার চোখ বুঝে রাখা। ভাবলাম উনি ঘুমিয়ে গেছেন, কিন্তু না, পরক্ষণেই চোখ বুঝে রেখে বলে উঠলেন উনি, তোর কি সমস্যা হচ্ছে জ্যোতি? আনকমফোর্টেবল ফিল করছিস? আচমকা প্রশ্নে অবাক হলাম আমি। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। মেহরাজ ভাই চোখ মেলে চাইলেন, এবার ভ্রুজোড়া কুঁচকে নিয়ে আবারও বললেন, এক ঘরে অসুবিধা হচ্ছে? আনকমফোর্টেবল ফিল করলে বলে ফেলা উচিত, অন্য কোথাও ঘুমানোর ব্যবস্থা করা যাবে। আমি মিনমিনে চোখে চেয়ে বললাম, না তেমন কিছু নয় মেহরাজ ভাই, আপনি ঘুমান। মেহরাজ ভাই কথা বাড়ালেন না, চোখ বুজে নিয়ে বলে উঠলেন, ওকে ফাইন, তুইও ঘুমিয়ে পড়িস। কথাটা বলে মেহরাজ ভাই আবারও চোখ বুঝে নিলেন। আমি আরো কিছুক্ষণ পায়চারি করলাম পুরো ঘর জুড়ে। এত দূর বাসে করে আসায় নাকি কি জানি আমার শরীরটা যেন ক্রমশ ভেঙে আসলো। ঘুমে চোখ জোড়া নিবু নিবু হয়ে আসলো দ্রুত। তবুও বুঝে উঠতে পারলাম না কি করা উচিত। ঘুমানো উচিত নাকি নির্ঘুম থাকা উচিত?
অবশেষে অনেকক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগে খাটের একপাশে শরীর এলিয়ে দিলাম। আমি যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে খাটের একদম কিনারা ঘেঁষেই শুয়ে পড়লাম। তার কিয়ৎক্ষণের মধ্যেই ঘুমে তলিয়ে গেলাম। আমার ঘুম ভাঙলো খুব ভোরে। স্বভাব সুলভ ছোটকাল থেকে একা একা খাট জুড়ে ঘুমানোয় অভ্যস্ত থাকায় নিজেকে আবিষ্কার করলাম মেহেরাজ ভাইয়ের শরীর ঘেঁষে। মুহূর্তে চমকে গিয়ে দূরত্ব বাড়ালাম। খাটের কিনারা ঘেঁষে বসে খেয়াল করলাম মেহেরাজ ভাই কাল রাতে যেভাবে ঘুমিয়েছিলেন ঠিক সেভাবে শটান শুয়ে আছেন। হাত পা কোনো কিছুর অবস্থানেরই পরিবর্তন ঘটেনি। এতটা স্থির থেকে ঘুমানো যায়? বিপরীতভাবে আমার কথা ভাবতে গিয়ে অস্বস্তিতে মাথা নত হয়ে আসলো। অন্যদের মতো হাত পা ছড়ানো অভ্যাস না থাকলেও স্বল্প জায়গায় মানিয়ে ঘুমানোর অভ্যেস নেই আমার। তাই হয়তো খাটের কিনারা ঘেঁষে ঘুমানো আমি ঘুমন্ত অবস্থাতে বাকি জায়গাটুকুও দখল করে নিলাম। ভুলেই গেলাম খাটে অন্য আরেকজন মানুষও আছেন, তাও পুরুষ মানুষ। ফলস্বরূপ ভোরে ভোরে নিজেকে আবিষ্কার করলাম মেহরাজ ভাইয়ের দেহে ঘেঁষেই। বিষয়টা ভাবতে খারাপ লাগা উদ্ভব হলো মনের ভেতর। দ্রুত বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে বাইরে চলে গেলাম। মুখ চোখ ধুয়ে এদিক ওদিক হাঁটলাম। কিছুক্ষণ বসলাম পুকুর পাড়টাতেও। প্রায় ঘন্টা দুয়েক এভাবেই কাটলো। তারপর উঠে গিয়ে ঘরে যেতেই দেখলাম মেহরাজ ভাই উঠে পড়েছেন। চোখ মুখ ভেজাও দেখালো। কপালে আসা চুলের একাংশ ভিজে লেপ্টে আছে। আমি স্বাভাবিক হয়ে সামনে গেলাম। একটু আগের অস্বস্তিকে কাটিয়ে প্রশ্ন ছুড়লাম, মিহুয়াপুর সাথে কথা হয়েছে আপনার? রাতে কোনো সমস্যা হয়নি তো? মেহরাজ ভাই তাকালেন, গম্ভীর স্বরে বলে উঠলেন, রাতে নাফিসাকে পাঠিয়েছে চাচি। আশা করি সমস্যা হবে না। এখন কল দিলে কল তুলবে না, হয়তো ঘুমাচ্ছে। আমি বললাম, আচ্ছা। মেহরাজ ভাইয়ের সাথে আমার কথা ততটুকুই হলো সেই দিন। তারপর উনি রওনা হলেন নিজস্ব গন্তব্যে। সেই দিনের পর সপ্তাহখানেক আমার কিংবা মেহরাজ ভাই কারোরই আর যোগাযোগ হলো না। যোগাযোগ হলো হঠাৎ 1 সপ্তাহ 2-3 দিন পার হওয়ার পর। সেদিন কোনো এক প্রয়োজনেই ব্যাগটা খুলতে চোখে পড়লো ছোট্ট একটা বাটন ফোন। বাড়িতে আসার পর থেকে তেমন একটা প্রয়োজন পড়ে না বলে মোবাইলটা আর বের করা হয়নি, ওভাবেই ব্যাগের মধ্যে পড়েছিল। হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে আগ্রহ জাগলো মেহরাজ ভাইকে কল দিয়েছিল কিনা তা দেখার। কিন্তু আমি হতাশ হলাম। দেখলাম মোবাইলটা বন্ধ হয়ে আছে। মেহরাজ ভাইয়ের কল এসেছে কিনা তা দেখার আগ্রহ থাকলেও মোবাইল চার্জে বসানোর জন্য ব্যাকুল হলাম না। এমনিতেও ওনার জীবনে খুব একটা বিশেষ গুরুত্ব নেই আমার। আহামরিভাবে আমাকে স্মরণ করে কল করবেন রোজ এমনটাও হওয়ার সম্ভাবনা নেই। হয়তোবা দায়িত্ব পালন করার জন্য 2-1বার কল দিলেও দিতে পারেন ভেবে মোবাইলটা আবারও আগের মতোই ব্যাগে রেখে দিলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেদিন বিকেল বেলায় জানতে পারলাম আব্বার মাধ্যমে মেহরাজ ভাই আমার খবর নিয়েছেন। বিষয়টা কতটুকু দায়িত্বের জন্য কতটুকু কর্তব্যের জন্য তা জানা নেই, তবে আমার ভেতরে সুপ্ত ভালো লাগা কাজ করলো। সেই ভালো লাগা না প্রকাশ না করার জন্যই আব্বার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়েছিলাম। আব্বা গলা উঁচিয়ে আবারও বললেন, কি হলো, কি বলতেছি? রাজের সাথে যাওয়ার পর থেকে যোগাযোগ করেছিস? তোর মোবাইল আছে? আম্মা তো মোবাইল দিয়েছিল তোকে, যোগাযোগ করিসনি কেন? তা না করে মোবাইল বন্ধ করে রেখেছিস? এক নজর তাকিয়ে বললাম, ওনাদের বাসায় মোবাইলটা হাতে হাতে রাখতাম, কারণ দাদির কল আসবে এই ভেবে, দাদির সাথে কথা হবে এই ভেবে সারাটা দিন অপেক্ষা করতাম আমি। এখন তো সেই অপেক্ষা করার প্রয়োজন নেই আব্বা, তাই মোবাইলটা ব্যাগের ভেতরেই পড়ে আছে। তার উপর আবার পরীক্ষা চলছে, পরীক্ষার পড়া কাজকর্ম সব মিলিয়ে মোবাইলের কথা খেয়ালই নেই আমার। মেহরাজ ভাইকে আমার তরফ থেকে বলে দিবেন আপনি, আমি দুঃখিত। আব্বা এবারও রাগ ঝাড়লেন, চাপা স্বরে বললেন, আমি কেন জানাবো? না, আবার কল দিলে জানাবেন আর কি। যদিও জানি উনি আর কল দিবেন না। বাবা চোখ গরম করে তাকালেন, বললেন, রাজ এই নিয়ে 3বার কল দিয়েছে আমায়। তোর মোবাইল বন্ধ বা তোর সাথে যোগাযোগ হয়নি এটা আগের 2বার না বললেও আজই বলেছে। এটা তো তোর উচিত হয়নি। আমি ছোট্ট শ্বাস ফেললাম, জানতে চাইলাম উনি কি আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আব্বা? আবার চুপ থাকলেন কিছুটা সময়, তারপর একই রকম গম্ভীর থেকে বললেন, মোবাইল চার্জে বসিয়ে রাজকে কল দিস? আমি মাথা নাড়িয়ে বুঝালাম, হ্যাঁ দিব। তারপর আবার দাঁড়ালেন না, চলে গেলেন নিজের ঘরে। আমি ঠায় উঠোনে দাঁড়িয়ে থাকলাম। মেহরাজ ভাই আব্বাকে 3বারই আমার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছেন। 3বার! প্রথম দফায় কিছুটা বিস্ময় কাজ করলেও পর মুহূর্তে মস্তিষ্ক বলে উঠল, অতটা আহামরি খুশি হওয়ার বিশেষ কোনো কারণ নেই। দায়িত্ব পালনের জন্য উনি 3বার কল দিতেই পারেন। আমি পা চালিয়ে ঘরে চলে এলাম।
দেখলাম বিদ্যুৎ নেই। পুনরায় হতাশ হলাম। বিদ্যুৎ এলো একেবারে রাত 8টার পর। তখনই মোবাইল চার্জে বসালাম। চার্জ হতেই মোবাইল অন করে চমকে গেলাম। 2-3টা নাম্বার থেকে কল এসেছে। একটা মেহেরাজ ভাইয়ের নাম্বার, অপরটা মেহু আপুর নাম্বার। নাম্বারগুলো আমার চেনা। মেহেরাজ ভাই মোট মিলে 18 বার কল করেছেন আর মেহু আপু 7 বার। আমি শুকনো ঢোক গিললাম। পড়া ফেলে জানালার কাছে ঘেঁষে প্রথমেই কল দিলাম মেহু আপুকে। মেহু আপু প্রথমে কল রিসিভ না করলেও পর মুহূর্তে নিচ থেকে কল দিলেন। আমি কল তুলে কানের সামনে ধরলাম মোবাইলটা। তারপর কথা হলো প্রায় আধ ঘন্টারও বেশি। মেহু আপুর সাথে কথা শেষ করার পর সময় দেখলাম 9:30। কাপা কাপা হাতে ফোন দিলাম মেহেরাজ ভাইকে। মেহেরাজ ভাইয়ের নাম্বারে প্রায় 5 বার কল দিয়ে থেমে গেলাম। উনি কল তুললেন না। হতাশ হয়ে মোবাইলটা একপাশে রেখেই পড়ায় মনোযোগ দিলাম। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। বুকের ভেতর অদ্ভুত কম্পন টের পেলাম। অনুভূতিদের এক পাশে ঠেলে রেখে মোবাইলটা হাতে নিয়ে স্বাভাবিক হলাম আমি। কল তুলে গলা ঝেড়ে সালাম দিলাম আর বললাম, কেমন আছেন মেহেরাজ ভাই? মেহেরাজ ভাই গম্ভীর স্বরে স্বল্প শব্দে উত্তর দিলেন। ভালো আছি। আমি চুপ থাকলাম। ভেবেছিলাম উনিও পাল্টা প্রশ্ন করে কেমন আছি তা জিজ্ঞেস করবেন, কিন্তু না, জিজ্ঞেস করলেন না। চুপচাপ সেভাবেই কয়েক সেকেন্ড কাটলো। কথাটা যেন বিলীন হয়ে গেল। অনেক খুঁজেও কি বলবো বুঝে উঠলাম না। অবশেষে অনেক ভেবে বললাম, আব্বার কাছে কল দিয়েছিলেন? মিরাজ ভাই শান্ত স্বরে বললেন। হ্যাঁ, দিয়েছিলাম। কেন? আমি স্পষ্টভাবে জানতে চাইলাম, আমাকে কি কল করতে বলেছেন আপনি? না, কেন? না, এমনিতেই আব্বা বিকালে বললো আপনাকে কল দিতে, তাই কল দিয়েছি। আপনি কি বিরক্ত হয়েছেন? মিরাজ ভাই চাপা কণ্ঠে শুধালেন। যদি হ্যাঁ বলি? ইতস্তত বোধ করে বলে উঠলাম, সরি, আব্বা বিকালে বলেছে বলে কল দিয়েছিলাম আপনাকে। মিরাজ ভাই চুপ থাকলেন কিয়ৎক্ষণ, তারপর প্রশ্ন ছুড়লেন শীতল অথচ দৃঢ় কণ্ঠে। তো বিকাল পেরিয়ে রাত হওয়ার পর তোর কল দেওয়ার কথা মনে পড়েছে? মিরাজ ভাইয়ের শীতল কণ্ঠে রাগ ছিল কি ক্রোধ বুঝে উঠলাম না আমি। তবে এই কণ্ঠে আমি কেঁপে উঠলাম। বললাম, না, আসলে মোবাইলে চার্জ ছিল না মেহরাজ ভাই। মেহরাজ ভাই শাসনে সুরে একরাশ রাগ নিয়ে বলতে লাগলেন, তোর উচিত ছিল আমি কল দেওয়া মাত্র কল তোলা, কিন্তু না, তুই আমার কল এড়িয়ে গেলি। টানা 3 দিন কল দেওয়ার পর দেখি তোর ফোন সুইচড অফ। আমার কল না তুলে তুই ফোন সুইচড অফ করে রাখলি। এটা কোন ধরনের বিহেভিয়ার জ্যোতি? মেহরাজ ভাইয়ের চাপার রাগের সম্মুখীন হয়ে থম মেরে গেলাম। মেহরাজ ভাই ছোটকাল থেকেই দম্ভে পরিপূর্ণ। নিজেকে কোথাও দ্বিতীয় হিসেবে মেনে নিতে পারেন না হয়তো। ছোটবেলায় একবার ক্লাসে ফার্স্ট হতে পারেনি বলে কি ভীষণ রাগ দেখিয়েছিলেন সবার উপর। এমনকি টানা 1 সপ্তাহ স্কুলেও যায়নি। দম্ভে পরিপূর্ণ সে মেহরাজ ভাইয়ের বোধহয় ইগোতে লাগলো এই বিষয়টা। তার কল না উঠানোটা বোধহয় চরম বেয়াদবিও মনে হলো ওনার কাছে। কিন্তু এটা তো ইচ্ছাকৃত নয়। আমি তো বোঝাতেই বলে উঠলাম, এর জন্য দুঃখিত মেহরাজ ভাই। আমি ইচ্ছাকৃতভাবে আপনার কল এড়িয়ে যাইনি। সত্যি বলছি, আমি বাড়িতে আসার পর মোবাইলটার কথা আমার মনেই ছিল না। আজই ব্যাগ থেকে বের করেছি ফোনটা। মেহরাজ ভাই আবারও চাপার কণ্ঠে রাগ দেখিয়ে বললেন, আওয়াজ হয়নি ফোনের? শান্ত স্বরে উত্তর দিলাম, আমি খেয়াল করিনি হয়তো। আগে কি করে খেয়াল করতি? আগে তো দেখতাম সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতি। ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, মানে? মিরাজ ভাই গম্ভীর স্বরে বললেন, নাথিং। পরীক্ষা কেমন চলছে তোর? ভালো। ওকে, পরীক্ষা শেষে কোন দিন আসবি জানিয়ে দিস, গিয়ে নিয়ে আসবো। আমি থামলাম, কাপা গলায় বললাম, আমি আর ওখানে যাব না মিরাজ ভাই। বাড়ির অবস্থা এখন স্বাভাবিক, আমি বাড়িতেই থেকে যাব। আপনাকে একটা কথা বলি। মিরাজ ভাই আমার কথার বিপরীতে বিশেষ কোনো উত্তর করলেন না। বললেন, বল। শান্ত কণ্ঠে বলতে লাগলাম, সামান্তাপুর সাথে সবটা মিটিয়ে নিন মেহরাজ ভাই। আমি চাই না আমার জন্য একটা সম্পর্ক ভেঙে যাক। আপনারা আগের মতো সম্পর্কটা গড়ে নিন। যেমনটা স্বপ্ন দেখেছেন তেমনটাই পূরণ করুন সবটা। আমি বাধা হয়ে থাকবো না। সব ছেড়ে এসেছি আমি। আমি আর আপনাদের মাঝে যাব না, সিদ্ধান্ত নিয়েছি আমি। তবে একটা অনুরোধ রাখবেন, সব ছেড়ে দিলেও বিয়েটা ছাড়তে পারবো না আমি। এমনটা ভাববেন না যে টিপিক্যাল বাঙালি মেয়েদের মতো বলবো, আমাকে আপনার
পায়ে একটু জায়গা দেন। তেমন কিছুই বলবো না আমি, তবে আমি চাই বিয়েটা না ভাঙুক। আমার আপনার বিয়েটা হয়েছে, আমি এই বিয়েটা মানিও খুব করে, বিয়েটা ভাঙবেন না দয়া করে। মেহরাজ ভাই শান্ত স্বরে ছোট্ট শব্দে উত্তর দিলেন। আচ্ছা। আমি আবারও বললাম, এমনটা ভাববেন যে বিয়েটা ভাঙতে নিষেধ করার পেছনে অন্য কারণ আছে। আমি বিয়ের অধিকার নিয়ে আপনার সামনে হাজির হব এমনটাও ভাববেন না। মেহরাজ ভাই বোধহয় বিরক্ত হলেন, কিঞ্চিৎ বিরক্তি দেখিয়ে বললেন, বারবার একই কথা ভালো লাগে না জ্যোতি, আর কিছু বলবি? না। মেহরাজ ভাই আদেশের সুরে বলে উঠলেন এবার। আচ্ছা, এরপর থেকে ফোন বন্ধ রাখবি না, কল দিলে কল তুলবি। রাখলাম। কথাটা বলে মুখের উপর কল রাখলেন মেহরাজ ভাই। আমি হতবিহ্বল চাহনিতে তাকিয়ে থাকলাম ফোনের দিকে। মেহরাজ ভাই কি বলছে এসব? মানে উনি কি আদেশ করেন? কিন্তু কেন? আমার সাথে যোগাযোগ না হলেই বা কি হবে মেহরাজ ভাইয়ের? সময় চলে গেল দ্রুত। মেহরাজ ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে 1-2 বার করে কথা হয়েছে এই কয়েক মাসে। সে কথোপকথনে কখনো বা মেহরাজ ভাইয়ের রাগ রাগ কণ্ঠ, আবার কখনো বা গাম্ভীর্যের সম্মুখীন হতে হয়েছে আমায়। ওনাদের বাসায় না যাওয়ার বিষয়টা দাদিকে এই সেই বুঝিয়ে রাজি করিয়েছিলাম। ফলস্বরূপ দাদির আদেশ শুনে মেহু আপু বা মেহরাজ ভাইও খুব একটা জোর করেনি। এর মাঝে এইচএসসি পরীক্ষা শেষ প্রায় হতে চলল। আরো 5টা পরীক্ষা বাকি, ব্যবহারিক পরীক্ষাও বাকি আছে। কাল বন্ধ, পরীক্ষা নেই। সেই জন্যই রাত প্রায় 3টে পর্যন্ত জেগে থেকেই ঘুমোতে গেলাম। সকালে উঠতে কিঞ্চিত দেরিও হলো আমার। তখন সকাল 7টা। দাদি আজ এখনো ঘুম ছেড়ে ওঠেনি দেখে অবাক হলাম। এমনিতেই এই কয়েক মাসে দাদির শরীরের অবনতি বাদে উন্নতি চোখে পড়েনি আমার। প্রত্যেকটা দিন কেটেছে অসুস্থতায়, কখনো প্রেশার লো, কখনো বা হাঁটু ব্যথা, কখনো কোমর ব্যথা, কখনো বা জ্বরে অসাড় অবস্থা। এই তো 7 দিন হলো তীব্র জ্বর দাদির শরীরে। এই যায় তো এই আসে। আব্বার চাচারা ডক্টর দেখিয়ে এনেছেন, নিয়মিত ঔষধও চলছে, তবুও দাদির জ্বর সারছে না। কাল আবারও ডক্টরের কাছে নিয়ে যাবে বলেছিল আব্বা। এর মাঝে অজানা চিন্তায় মুহূর্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। দাদি যেমনই অসুস্থ হোক না কেন, শুয়ে থাকার মানুষ তো নন তিনি। তীব্র অসুস্থতায়ও তার হাত পায়ের চলন তাকে সচল রাখতেই হয়। আমি দ্রুত দাদির রুমে গেলাম, দেখলাম ওপাশ করে শুয়ে আছেন। বালিশটা তেলে চিপচিপে হয়ে আছে। কাল রাতেই দাদির মাথায় তেল দিয়ে দিয়েছিলাম আমি, সেই জন্যই তো সব তেল বালিশে লেগেছে। আমি এগিয়ে গিয়ে ডাক দিলাম, দাদি ঘুম ছেড়ে ওঠোনি যে? সকাল হয়ে গেল তো। দাদি উত্তর দিল না। আমি ফের বললাম, দাদি কি হলো, শুনছো না? উঠছো না কেন ঘুম থেকে আজ? দাদি এইবারও কোনো উত্তর দিলেন না। আমি হতাশ হলাম, পা বাড়িয়ে বিছানার এক কোণে বসেই বলে উঠলাম, দাদি জ্বরটা কি বেড়েছে? খারাপ লাগছে তোমার ভীষণ? কথাটা বলেই হাতটা এগিয়ে ছুঁয়ে দিলাম দাদির কপাল। দাদির কপালে উষ্ণতা অনুভব হলো না, অনুভব হলো শীতলতার। কি ভীষণ শীতল অনুভব করলাম দাদির শরীর। আমি হাতটা সরিয়ে নিলাম দ্রুত। অবিশ্বাস্য চাহনি রেখে আবারও কপালে ছুঁয়ে দিলাম হাতের তালু। এবারও বোধ করলাম যে দাদির কপালটা ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমি অস্ফুট স্বরে বললাম, দাদি তোমার জ্বর কি কমে গেছে? বাকিটুকু আর বলতে পারলাম না আমি। অজানা শঙ্কায় হাত পা কাঁপতে লাগলো আমার। নিঃশ্বাস ঘন হয়ে আসলো মুহূর্তেই। মনে পড়লো মিথির মৃত চেহারা, মিথির শীতল শরীর, মিথির সেই নিশ্চুপ থাকা মুহূর্তেই, মিথির সেই নিথর শরীরটা। আমার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। খেয়াল করলাম আমার ভেতরকার অস্থির উত্তেজনা। কাঁপা স্বরে বললাম, দাদি দাদি কথা বলো না দয়া করে। দাদি দাদি। আমার বুকের কম্পন অস্বাভাবিকভাবে বাড়লো। কথাটা গলায় আটকে রইল। এবার হাত পা কেমন জমে এলো দ্রুত, তবু চেষ্টা চালালাম নিজেকে নিয়ন্ত্রণে রাখার। হাতটা বাড়িয়ে দাদির নাসার অন্ধ্রের সামনে ধরতেই আমি চমকে উঠলাম। দাদির নিঃশ্বাস প্রশ্বাসের অস্তিত্ব টের না পেয়ে আমি দমে গেলাম। এবার হাত সরিয়ে আবারও হাত রাখলাম একইভাবে। এবারও একই উত্তর, দাদির নিঃশ্বাস চলছে না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলাম দাদির ঘুমন্ত চেহারায়। মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন সব থমকে গেল। বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণাময় কষ্ট অনুভব করলাম, তবে কান্না পেল না আমার। চোখ বেয়ে গড়িয়ে পড়লো না নোনতার পানি। শুধু স্থির চেয়ে থাকলাম দাদির দিকে। কঠিন সত্যটা মানতে কষ্ট হলেও কঠিন সত্যটা আমার অজানা নয়। তবুও সেই কঠিন সত্যটা আমি বিশ্বাস করে উঠতে পারলাম না মন প্রাণ দিয়ে। উঠে গিয়ে আব্বাকে ডেকে আনলাম। আব্বা, দাদি ঘুম ছেড়ে উঠছে না কেন? দাদিকে বলুন না ঘুম থেকে উঠতে। আব্বা আসলেন, একে একে বাড়ির সবাই আসলেন, এমনকি ডক্টরও আসলেন।
এসে শুধালেন দাদি আর জীবিত নেই, দাদি আর এই পৃথিবীতে নেই, দাদি আর আমার সাথেই নেই, কোথাও নেই, কোথাও না। দাদি আমাকে ছেড়ে চলে গেছে। এটা মানতে কষ্ট হলো আমার, জানি না কতটা কষ্ট হলো। তার থেকে বেশি অভিমান হলো দাদির উপর। দাদি তো জানতো এই পৃথিবীতে আমার আপনার কেউ নেই, থাকার মধ্যে শুধু দাদিই ছিল, তবু কিভাবে পারলো আমায় ছেড়ে যেতে? একবারও কি বুক কাঁপলো না? একবারও আমার মুখটা মনে পড়লো না দাদির? সবাই স্বার্থপর, সবাই। আমি যাকেই ভালোবাসি সেই আমায় ছেড়ে চলে যায়। আম্মা ছেড়ে চলে গেল, মিথি ছেড়ে চলে গেল, অবশেষে দাদিও ছেড়ে চলে গেল। এ নিয়ে বিশেষ দুঃখ হলো নাকি, দুঃখ সইতে সইতে এই দুঃখটা বিশেষ বোধ হলো না আমার কাছে, তা বুঝে উঠলাম না আমি। একদম স্বাভাবিক থেকে নিশ্চুপ হয়ে বসে থাকলাম ঘরের এক কোণে। একে একে মানুষের ভিড় জমলো, কেউ বিলাপ করলো, কারো বা চোখ জোড়া দিয়ে অঝরে পানি ঝরলো। আমি সবাইকেই খেয়াল করলাম, নিশ্চুপে দেখে গেলাম সবার বাহ্যিক দুঃখ, কিন্তু কাউকেই দেখাতে পারলাম না নিজের অন্তরের দুঃখটা। কি ভীষণ যন্ত্রণা হচ্ছে সেই অন্তরে, কি ভীষণ জ্বালা ধরেছে। সন্ধ্যা হলো, ততক্ষণে দাদির দাফন সম্পন্ন হয়ে গেছে। আমার পাশে ফুপু, মেহু আপু, ছোট আম্মা সহ অনেকেই উপস্থিত। তখন মেহু আপু বিকালেই এসেছেন, সঙ্গে ওনার চাচা চাচিরাও খবর পেয়ে বিকালের দিকেই বাড়ি এসেছেন। শুনেছি মেহরাজ ভাইও এসেছেন, তবে দেখিনি। আসার পর থেকে মেহু আপু আমার পাশে বসা, মাথায় হাত বুলিয়ে ক্রমশ সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আসলেই কি আমার সান্ত্বনার প্রয়োজন আছে? আমি তো জানি দাদি আর ফিরবে না, দাদিকে চাইলেও আমি আর কখনো সামনে পাবো না। হাত দিয়ে দাদির চুলে সিঁথি কেটে দিতে পারবো না, মাথায় তেল দিয়ে দিতে পারবো না, সকাল সকাল চা বানিয়ে চা খাওয়াতে পারবো না, দাদির হাঁটুতে কোমরে মলম দিয়ে মালিশ করে দিতে পারবো না, কিচ্ছু পারবো না, কিচ্ছু না। সবকিছু জেনে বুঝেও অবুঝের মতো সান্ত্বনা পাওয়ার জন্য দুঃখে নেতিয়ে থাকাটা হাস্যকর। তবুও আমাকে সবাই মিলে বোঝাতে লাগলো। ফুপু বলল, জ্যোতি, জানি তুই আম্মারে অনেক ভালোবাসতি, এমন পাথরের মতো জমে থাকিস না, একটু তো কান্না কর, নিজেকে এমন পাথর বানিয়ে রাখিস না জ্যোতি। মেহু আপু বলল, এভাবে দুঃখ পেয়ে নিজেকে গুটিয়ে রাখিস না জ্যোতি, মানুষের জন্ম মৃত্যু তো আমাদের হাতে নেই, দাদি আর নেই, এটা কঠিন সত্য হলেও আমাদের মেনে নিতে হবে। এভাবে নিজের হৃদয়কে শক্ত করে রাখিস না, কান্না পেলে কান্না কর, দেখবে হালকা লাগবে। ছোট আম্মাও বলল, দেখো, তোমার দাদি আর বেঁচে নেই, কোনো মানুষই তো সারা জীবন বেঁচে থাকে না, তোমাকে তো এটা মেনে নিতে হবে। এভাবে স্থির হয়ে বসে থেকো না, নিজেকে স্বাভাবিক করো। সবার এত এত কথায় বিরক্ত বোধ করলাম আমি। আমি কি স্বাভাবিক নেই? আমি কি মেনে নেই যে দাদি আর নেই? তাহলে অহেতুক আমাকে এইসব বলার মানেটা কি? সবাই আমাকে আরো অনেকক্ষণ বোঝালো। এক পর্যায়ে হতবিহবল চাহনিতে সবার দিকে এক নজর তাকিয়ে বলে উঠলাম, আমি একটু একা থাকতে চাই, একা থাকতে দাও একটু। আমার বলা কথাটার পরপরই সবাই একে একে চলে গেল। মেহু আপু কাঁধে হাত রেখে ভরসা দিলেন, তারপর চলে গেলেন। আমি হাঁটু ভাঁজ করে হাত দিয়ে আঁকড়ে ধরলাম হাঁটু, তারপর হাঁটুর উপর মুখ রেখে স্যাঁতস্যাঁতে মাটিতে নীরবে একা বসে থাকলাম। বুকের ভেতরটায় অদ্ভুত কষ্ট হলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম যেন। চেষ্টা করলাম সেই কষ্ট নিজের মাঝেই দমিয়ে রাখতে। হাঁটু আঁকড়ে ধরে তাকিয়ে থাকলাম স্যাঁতস্যাঁতে মাটির দিকে। সেভাবে কত সময় গেল জানা নেই আমার। আকস্মিক কানে এলো পরিচিত এক কণ্ঠস্বর। জ্যোতি, আসলে অসুবিধা হবে তোর? কণ্ঠস্বরটা আমার চেনা, মেহরাজ ভাইয়ের কণ্ঠ। ওনার কণ্ঠস্বর শুনেও আমি চোখ তুলে তাকালাম না, আগের মতোই তাকিয়ে থাকলাম মাটির দিকে। মাথা ডানে বামে নাড়িয়ে উত্তর দিলাম, অসুবিধা হবে না। মেহরাজ ভাই পা বাড়িয়ে এগিয়ে আসলেন, হাঁটু ভেঙে আমার সামনে স্যাঁতস্যাঁতে মাটিতে বসেই বলে উঠলেন, কষ্ট হচ্ছে? আকস্মিক আহ্লাদে প্রশ্নের ভেতরের কষ্টগুলো যেন উগড়ে আসতে চাইলো, কিন্তু উগড়ে আসলো না। ওনার কথার উত্তর দিলাম না আমি, চুপচাপ সেভাবেই বসে থাকলাম। মেহরাজ ভাই আবারও বললেন, জ্যোতি, তাকা আমার দিকে, এভাবে অনুভূতিহীন হয়ে থাকবি না, ভেতরে ভেতরে গুমড়ে মরবি না প্লিজ। আমি এবার স্থির চাহনিতে তাকালাম মেহরাজ ভাইয়ের দিকে। পরনে সাদা পাঞ্জাবি, হাতাগুলো কোণে অবধি গুটানো আছে। স্নিগ্ধ লাগছে ওনাকে, কিন্তু আমার কাছে আজ মেহরাজ ভাইকে অতটা নজর কাড়া সুন্দর বোধ হলো না। শুধু সৌন্দর্যই নয়, মেহরাজ ভাইকে এত মাস পর এতটা কাছ থেকে দেখেও আমার ভেতরে কোনো অনুভূতি কাজ করলো না আজ। না প্রেম, না ভালোবাসা, আর না তো ভালো লাগা। জীবনের কঠিন বাস্তবতাগুলোর কাছে বোধহয় সকল অনুভূতি ফ্যাকাশে হয়ে যায়।
কথায় আছে না, অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়। হয়তো অভাবটাও জীবনের কঠিনতম এক বাস্তবতা বলেই ভালোবাসার মতো তীব্র অনুভূতি কেউ হারিয়ে দিয়ে যায়। আমিও এই মুহূর্তে তেমনই এক কঠিন বাস্তবতার সম্মুখীন, যে বাস্তবতা আমার হৃদয় থেকে প্রেমানুভূতি, ভালোবাসার অনুভূতি সবকিছু নিংড়ে চুষে নিয়েছে, অসাড় করে দিয়েছে আমার সমস্ত অনুভূতিকে। আমি টের পেলাম আমি সত্যি অনুভূতিহীন হয়ে গেছি। আমার নিজের ভেতর কোনো অনুভূতি আর কাজ করছে না এই মুহূর্তে। না দুঃখ, না সুখ, না খারাপ লাগা, না ভালো লাগা। শুধু নির্লিপ্ত ভাবে চেয়ে থাকলাম আমি। মেহরাজ ভাই আমার কাঁধে ঝাঁকানোতেই সেই তাকানোর অদল বদল হলো। সচকিত হয়ে তাকাতেই মেহরাজ ভাই বললেন, দাদি আর নেই। এই কঠিন সত্যিটা মেনে নেওয়ার ক্ষমতা তোর আছে আমি জানি, কিন্তু এতটা স্বাভাবিক থাকা কি উচিত জ্যোতি? সব দুঃখ নিজের ভেতর রেখে দুঃখ জমানো উচিত? অস্ফুট স্বরে বললাম, কি করা উচিত আমার? বিলাপ ধরে কান্না করা? মেহরাজ ভাই আমার দিকে তাকালেন, শান্ত স্বরে বলে উঠলেন, পৃথিবীতে সকল কষ্ট লুকাতে নেই জ্যোতি। কিছু কষ্ট প্রকাশ পেলে বিশেষ ক্ষতি হয় না, কষ্ট ভাগ করলে কষ্ট কমে। আমার সাথে তোর কষ্টটা ভাগ করবি? মেহরাজ ভাইয়ের কণ্ঠ শান্ত, নরম। শেষের কথাটা যেন হৃদয়ের আকুতি নিয়েই বললেন। আমি স্পষ্টভাবে তাকালাম মেহরাজ ভাইয়ের চোখে জোড়ায়। দেখলাম আশাহত দৃষ্টি, দীর্ঘশ্বাসের অস্তিত্ব আর একরাশ চিন্তা। অস্ফুট স্বরে বললাম, না। মেহরাজ ভাই ফের প্রশ্ন ছুড়লেন,